সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি খালেদা নাসরিন, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি কোর্সটি থেকে সম্পূর্ণ নতুন এবং গুরুত্বপূর্ণ একটি টপিক বেছে নিয়েছি। আজকের টপিকটি হচ্ছে হাইব্রিডোমা পদ্ধতিতে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরির কৌশল। চলো শিক্ষার্থীরা আজকের কৌশলটি জেনে নিই। প্রথমে আমরা জেনে নেই এই টেকনোলজিটি কে আবিষ্কার করেন। বিজ্ঞানী জর্জ জেফ কলিয়ার অ্যান্ড সিজার মিলস্টেইন 1975 সালে এই পদ্ধতিটি আবিষ্কার করেন। এজন্য তারা 1984 সালে ফিজিওলজি অ্যান্ড মেডিসিনে নোবেল পুরস্কার পান। আর তাদের আবিষ্কৃত এই পদ্ধতিকে বলা হয় হাইব্রিডোমা টেকনোলজি। এই পদ্ধতিটি জানার আগে আমরা প্রয়োজনীয় কিছু বিষয়বস্তু জেনে নেই। প্রথমে আমরা জেনে নিই মনোক্লোনাল অ্যান্টিবডি কি। মনো মানে এক, ক্লোন মানে হচ্ছে কপি, অর্থাৎ একটি নির্দিষ্ট মাতৃ প্রতিরক্ষা কোষের ক্লোনিংয়ের মাধ্যমে উৎপন্ন এবং অ্যান্টিজেনের সুনির্দিষ্ট এপিটপের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বিশিষ্ট প্লাজমা কোষকেই বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। এরপর জেনে নিই হাইব্রিডোমা কি। হাইব্রিড মানে সংকর। ইঁদুরের প্লীহা কোষের অবস্থিত যে প্লাজমা কোষ এবং ইঁদুরের অস্থিমজ্জার ক্যান্সার কোষের মধ্যে অবস্থিত মাইলোমা কোষের সংমিশ্রণে যে সংকর কোষটি তৈরি হয় তাকে বলা হয় হাইব্রিডোমা কোষ। আরও কিছু এনজাইম এবং মিডিয়া সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে জেনে নিই প্যাক কি। প্যাক বা পিইজি মানে হচ্ছে পলিইথাইল গ্লাইকল। এটি একটি মিডিয়া বা মাধ্যম। মিডিয়া হচ্ছে যেখানে কোষের আবাদ বা চাষ করা হয়। প্লীহা কোষ ও মাইলোমা কোষের ফিউশন ঘটানোর জন্য বা একত্রিত করার জন্য যে মিডিয়ামটি ইউজ করা হয় তাকে বলা হয় পিইজি বা পলিইথাইল গ্লাইকল মিডিয়াম। আরেকটি মিডিয়াম হচ্ছে হ্যাট মিডিয়াম। হ্যাট মানে হচ্ছে হাইপোজ্যান্থিন অ্যামিনোপটেরিন থাইমিডিন। এটি এক ধরনের মাধ্যম যেখানে এইচজিপিআরটি এনজাইম ব্যবহার করে উৎপন্ন যে হাইব্রিডোমা কোষগুলো সেগুলোকে বাছাই করা হয়। অন্য কোষগুলো থেকে হাইব্রিডোমা কোষগুলোকে বেছে নেওয়া হয় এই মিডিয়ামটিকে ব্যবহার করে। এইচজিপিআরটি কি? এটি এক ধরনের এনজাইম। এর পূর্ণরূপ হচ্ছে হাইপোজ্যান্থিন গুয়ানিন ফসফোরাইবোসিল ট্রান্সফারেজ। এই এনজাইমটি কোষের নিউক্লিওটাইড সংশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন নিউক্লিওটাইড সংশ্লেষণ কি? নিউক্লিওটাইড সংশ্লেষণ ছাড়া কোনো কোষ বেঁচে থাকতে পারে না, বিভাজিত হতে পারে না। ম্যামালিয়ান বা স্তন্যপায়ীদের দেহে দুই পদ্ধতিতে নিউক্লিওটাইডের সংশ্লেষণ হয়। একটি পদ্ধতিকে বলা হয় ডি নোভো পাথওয়ে, আরেকটি পদ্ধতিকে বলা হয় স্যালভেজ পাথওয়ে। ডি নোভো পাথওয়েটা কি? ডি নোভো মিন্স স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ একটি প্রিকারসরের সহযোগিতায় এই নিউক্লিওটাইড সংশ্লেষণ শুরু হয় দেখে এই ধরনের নামকরণ করা হয়েছে। একটি প্রিকারসর, নিউক্লিওটাইডস থেকে ডিএনএ, এভাবে ডি নোভো পাথওয়ের মাধ্যমে ডিএনএ সংশ্লেষিত হয়। আরেকটি পাথওয়ে হচ্ছে স্যালভেজ পাথওয়ে। স্যালভেজ শব্দের অর্থ টু সেভ বা রিট্রাইভ বা পুনরুদ্ধার করা। রিসাইকেল ফ্রি বেসেস অ্যান্ড নিউক্লিওটাইডস ইনসাইড দ্য সেল। সেলের ভিতরে যে নিউক্লিওটাইডগুলো বা বেসগুলো ঘুরে বেড়ায় তাদেরকে রিট্রাইভ করে এই পাথওয়েতে ব্যবহার করা হয় দেখে এই ধরনের নামকরণ করা হয়েছে। ফ্রি বেসেস অ্যান্ড নিউক্লিওটাইডসের ভান্ডার, এই নিউক্লিওটাইডসের ভান্ডার থেকে তৈরি হচ্ছে ডিএনএ। এভাবে সে ডিএনএ সংশ্লেষণ বা ডিএনএ রেপ্লিকেশন ঘটিয়ে কোষের বিভাজন করতে সহায়তা করে। তাহলে এই দুটি পাথওয়ের মাধ্যমে ম্যামালিয়ানদের দেহে নিউক্লিওটাইড তৈরি হয়। এই জন্য দুটি এনজাইম খুবই গুরুত্বপূর্ণ। একটি এনজাইম হচ্ছে এইচজিপিআরটি এনজাইম, আরেকটি এনজাইম হচ্ছে টিকে। এইচজিপিআরটি এনজাইমদের এই কাজটি শুরু হয়। তাহলে এই এনজাইমটি যদি কোনো কোষ উৎপন্ন না হয় তাহলে সেই কোষটি আলটিমেটলি মারা যাবে। এইচজিপিআরটি মানে আমি আগেও বলেছি হাইপোজ্যান্থিন গুয়ানিন ফসফোরাইবোসিল ট্রান্সফারেজ। টিকে মানে হচ্ছে থাইমিডিন কাইনেজ। আরেকটি মিডিয়াম খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রক্রিয়ার জন্য, সেই মিডিয়ামটি হচ্ছে হ্যাট মিডিয়াম। হ্যাট মানে হাইপোজ্যান্থিন অ্যামিনোপটেরিন থাইমিডিন। এখানে অ্যামিনোপটেরিন হচ্ছে বিশেষ ভূমিকা পালনকারী একটি এনজাইম।
এই অ্যামিনোপটেরিন স্তন্যপায়ীর দেহে নিউক্লিয় সংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ডি নোভো পাথওয়েকে ব্লক করে দেয়, অর্থাৎ ডি নোভো পাথওয়ে ঘটতে দেয় না, অর্থাৎ নিউক্লিওটাইড সংশ্লেষণ বন্ধ করে দেয় যদি কোনো মিডিয়ামে এই অ্যামিনোপটেরিন ব্যবহার করা হয়। অ্যামিনোপটেরিন ব্লকস দ্য ডি নোভো পাথওয়ে, নিউক্লিওটাইড সিনথেসিস আলটিমেটলি স্টপ হয়ে যাবে। তাহলে হ্যাট মিডিয়াম আসলে কোনো কোষের সংখ্যা বৃদ্ধি বা কোনো কোষের মৃত্যু ঘটানোর জন্য ব্যবহার করা হয়। এখন আমরা জেনে নেই আমাদের মূল পার্ট অর্থাৎ মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরির ধাপগুলো। এই ধাপে আগের যে প্রক্রিয়াগুলো ওগুলো ব্যবহার করা হবে, এই জন্য আমি আগে ওগুলো সম্পর্কে আলোচনা করলাম। আমি 7টি ধাপে ভাগ করেছি। প্রথম ধাপের নাম হচ্ছে ইমিউনাইজেশন, দ্বিতীয় ধাপটি হচ্ছে সেল ফিউশন, তৃতীয় ধাপটি হচ্ছে অ্যাড সিলেকশন, চতুর্থ ধাপটি হচ্ছে আইসোলেশন অফ হাইব্রিডোমাস, পঞ্চম ধাপটি হচ্ছে স্ক্রিনিং অফ টার্গেট প্রোডাক্টস, ষষ্ঠ ধাপটি হচ্ছে ক্লোনিং অ্যান্ড প্রপাগেশন, অ্যান্ড লাস্টের যে ধাপটি রয়েছে ক্যারেক্টারাইজেশন অ্যান্ড স্টোরেজ। এখন ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটি ধাপ ব্যাখ্যা করব। প্রথম ধাপ শিক্ষার্থীরা জেনে নাও, প্রথম ধাপের নাম হচ্ছে ইমিউনাইজেশন, মানে টিকাদান, অর্থাৎ বহিস্থ কোনো বস্তুকে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো। এই পদ্ধতিতে ইঁদুর ব্যবহার করা হবে। টার্গেট স্তন্যপায়ী হচ্ছে ইঁদুর দিয়ে আমরা পরীক্ষাগারে এই টেস্টগুলো করে থাকি। অ্যান্টিজেন ইনজেকশনের মাধ্যমে একটি ইঁদুরকে হাইপার ইমিউনাইজড করা। হাইপার ইমিউনাইজড মনে হলে বারবার একই অ্যান্টিজেন একই ইঁদুরের দেহে প্রবেশ করানো হয়, ফলে এই ধাপে একটি ইঁদুরকে বারবার সুনির্দিষ্ট এপিটোপযুক্ত অ্যান্টিজেন ইনজেকশন প্রয়োগ করা হয় যাতে সুনির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হয়, ফলে ইঁদুরের প্লীহায় প্লাজমা বিকোষ উৎপন্ন হয়। এই প্লাজমা বিকোষ আমরা জানি কী করে অ্যান্টিবডি তৈরি করে, অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন পজিটিভ এই কোষ ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। কিন্তু এই কোষে একটি প্রবলেম আছে, প্রবলেমটি হলো এই কোষে আয়ুকাল খুবই কম, কয়েকদিনের মধ্যে এই কোষটি মরে যায়। তাহলে এই কোষকে বাইরে মিডিয়াম আমরা কীভাবে বাঁচিয়ে রাখবো? বাঁচিয়ে রাখার জন্য আমরা একটি বিশেষ ধরনের কোষ ব্যবহার করব, সেই কোষকে বলা হয় মায়োলোমা কোষ। এই মায়োলোমা কোষ উৎপন্নের জন্য আমরা আরেকটি ইঁদুরকে ইমিউনাইজড করব, কি দ্বারা? ক্যান্সার কোষ দ্বারা ইমিউনাইজড করব। এই ধাপে অন্য একটি ইঁদুরের দেহে ক্যান্সার কোষ প্রবেশ ঘটিয়ে টিউমার সৃষ্টি করা হয়। টিউমার আক্রান্ত অস্থিমজ্জার কোষ হচ্ছে অসীম বিভাজন ক্ষমতা বিশিষ্ট, অর্থাৎ এটা মারা যাবে না, ইমমর্টাল নেচার, এর মধ্যে ইমমর্টাল জিনটা রয়েছে। তাহলে এই ইমমর্টাল জিন বিশিষ্ট এই কোষটাকে বলা হবে মায়োলোমা কোষ। এই কোষটি মিউট্যান্ট মানে কি? এর ক্রোমোজোমটা পরিবর্তিত হয়ে গেছে। যে কোষের ভিতরে এই ক্যান্সার কোষটি প্রবেশ করেছে সেই কোষটি হচ্ছে মিউট্যান্ট নেচারের, মানে পরিবর্তিত হয়ে গেছে। এটি তাই অ্যান্টিবডি তৈরি করতে পারবে না। এটি যে প্লাজমা কোষের ভিতরে ক্যান্সার কোষটি প্রবেশ করে বা ক্যান্সারের জিনটা প্রবেশ করেছে সেটি ইমিউনোগ্লোবুলিন নেগেটিভ। তাহলে এই কোষে মায়োলোমা কোষের নেচারটা কি? মায়োলোমা কোষটা ইমমর্টাল নেচারের, অমরণশীল, কিন্তু ইমিউনোগ্লোবুলিন তৈরি করতে পারে না। তাই হ্যাট মিডিয়ামে এটি নিউক্লিওটাইড তৈরি করতে পারে না, যেহেতু HGPRT নেগেটিভ। HGPRT হচ্ছে এক ধরনের এনজাইম, আমরা আগে বলেছি, যেটি সেলভেজ পাথওয়ের মাধ্যমে নিউক্লিওটাইড সংশ্লেষ, যেহেতু নিউক্লিওটাইড তৈরি করতে পারে না, এটি হ্যাট মিডিয়ামে মারা যাবে। কিন্তু এর ভিতরে ইমমর্টাল জিনটা রয়েছে, যে ইমমর্টাল জিনটা আমরা এখানে ব্যবহার করব কার সাথে? প্লাজমা বি কোষের সাথে হাইব্রিড তৈরির মাধ্যমে। তা এরপরের ধাপটি হচ্ছে সেই হাইব্রিড বা সেল ফিউশন ধাপ। তাহলে এখানে দুই ধরনের কোষ ব্যবহার করা হবে। এক ধরনের কোষকে বলা হবে, এক ধরনের কোষ হচ্ছে প্লাজমা বি কোষ, আর এক ধরনের কোষ হচ্ছে প্লাজমা বি কোষ আর মায়োলোমা কোষ। এই দুইটার মধ্যে দুইটা নেচার হচ্ছে। এই প্লাজমা বি কোষটি কি তৈরি করতে পারে? অ্যান্টিবডি তৈরি করতে পারে। আর মায়োলোমা কোষের নেচার হচ্ছে এটি ইমমর্টাল, অমরণশীল। এই দুইটা কোষের সংমিশ্রণে যে কোষটা পাবো এটাকে বলা হয় হাইব্রিডোমা। হাইব্রিডোমা কোষটি অমরণশীল প্লাস হচ্ছে অ্যান্টিবডি তৈরি করতেও সক্ষম হবে, দুইটি নেচারই পেয়ে যাবে। আমাদের টার্গেটই হচ্ছে এই হাইব্রিডোমা কোষ তৈরি করা। তাহলে বি কোষ এবং মায়োলোমা কোষের ফিউশন ঘটানো। তাহলে ফিউশন ঘটিয়ে আমাদের দরকার হচ্ছে এক ধরনের কোষ, আমরা পেয়ে যাব 5 ধরনের কোষ।
এখন পরবর্তী ধাপে আমাদের কাজ হচ্ছে আমাদের টার্গেট বা হাইব্রিডোমা কোষকে আলাদা করে নেওয়া বাকি 4 ধরনের কোষ থেকে। আচ্ছা, এই সেল ফিউশন ধাপে যে মিডিয়ামটি ব্যবহার করা হয় তাকে পিইজি মিডিয়াম বা পলিইথাইল গ্লাইকোল মিডিয়াম বলা হয়। এখানে এই পলিইথাইল গ্লাইকোল মিডিয়ামের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের কোষের মধ্যে ফিউশন ঘটানো, সংকর সৃষ্টি করা। এখন 3 নম্বর ধাপ হচ্ছে সিলেকশন অফ হাইব্রিডোমা নির্বাচন। আমাদের দরকার হচ্ছে শুধু হাইব্রিডোমা কোষ, কিন্তু পেয়ে গেছি আমরা 5 ধরনের কোষ। তাহলে এই কোষ কী কোষ পেলাম? 1 নম্বর হচ্ছে আনফিউজড বি সেল, মানে যে বি সেলগুলো হাইব্রিডোমার সাথে যুক্ত হয়নি। আর 2 নম্বর ধাপে পেলাম আমরা ফিউজড বি সেল, যে বি সেলগুলো বি সেলের সাথে সংযুক্ত হয়ে গেছে। আর 3 নম্বর পেব আনফিউজড মায়োলোমা সেলগুলো ফিউজড হয়নি। আর হলো ফিউজড মায়োলোমার সাথে মায়োলোমা যুক্ত হয়ে গেছে। কিন্তু এই 4 ধরনের কোষই আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে হাইব্রিড বি সেল। এটাকে কীভাবে সিলেক্ট করব? সিলেক্ট করার জন্য যে মিডিয়ামটা দরকার সেটা হচ্ছে হ্যাড মিডিয়ামের কাজ হচ্ছে এখানে এক ধরনের এনজাইম ব্যবহার করা হয়। এনজাইমটার নাম কি? HGPRT। এই HGPRT এবং অ্যামিনোপটেরিন, এই দুটি জিনিস এখানে দরকার। অ্যামিনোপটেরিনের কাজ হচ্ছে ডি নোভো পাথওয়েকে স্টপ করে দেয়, যাতে নিউক্লিওটাইড তৈরি না হতে পারে। আর HGPRT নেগেটিভ জিন এখানে ব্যবহার করা হয়। এর কাজ হচ্ছে HGPRT এনজাইমকে তৈরি করতে স্টপ করে দেয়। HGPRT পজিটিভ হলে এনজাইমটি তৈরি হবে, নেগেটিভ হলে তৈরি করা হবে না। এই মায়োলোমা কোষটিতে HGPRT নেগেটিভ জিন যুক্ত করে দেওয়া, এখানে নিউক্লিওটাইড তৈরি হবে না। আলটিমেটলি এই মায়োলোমা কোষগুলো মারা যাবে। ফিউজড এবং আনফিউজড 2 ধরনের মায়োলোমা কোষ মারা যাবে। তাহলে এটা আউট হয়ে গেল। আর ফিউজড অ্যান্ড আনফিউজড বি সেলও মারা যাবে, আমি আগে বলেছি, কারণ এই কোষগুলোর লাইফ স্প্যান খুবই কম, এটা আপনি মারা যাবে। তাহলে এগুলোও মারা গেল। তাহলে রইল কি? শুধু হাইব্রিড বি সেল। এভাবে হ্যাড মিডিয়াম ব্যবহার করে হাইব্রিড বি সেলকে আলাদা করে নেওয়া হয়। 4 নম্বর ধাপ আইসোলেশন অফ হাইব্রিডোমা। এখন হাইব্রিডোমা দরকার হচ্ছে আমাদের মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা থাকে, এটা পলিক্লোনাল না। এখানে আমরা কত ধরনের কোষ পেয়েছি? কোষ পেলাম 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের। তাহলে এটা 4 ধরনের অ্যান্টিবডি তৈরি করবে, কিন্তু আমাদের তো দরকার হচ্ছে 1 ধরনের অ্যান্টিবডি তৈরি করা। তাহলে আইসোলেশন করা হবে বিশেষ ধরনের অ্যান্টিবডি তৈরিকারী কোষকে। সাপোজ আমাদের ইমিউনোগ্লোবুলিন গামা তৈরিকারী প্লাজমা কোষ দরকার, তাহলে আমরা এই কোষটিকে বাছাই করব। সুনির্দিষ্ট হাইব্রিডোমা, এটি একটি সুনির্দিষ্ট হাইব্রিডোমা, যা আমরা পরবর্তীতে ক্লোনিংয়ের মাধ্যমে এর সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে নিব। তাহলে এই আইসোলেশন ধাপে এই যে 4 ধরনের হাইব্রিডোমা তৈরি হলো, 4 ধরনের হাইব্রিডোমা থেকে এক ধরনের হাইব্রিডোমাকে আলাদা করে নেওয়া হয়। আর এর জন্য ব্যবহার করা হয় একটি বিশেষ ধরনের মাল্টি ওয়েল কালচার প্লেট, যে প্লেটের কোষগুলো খুবই হালকা ডেন্সিটিতে ছড়িয়ে পড়লে একটি প্রকোষ্ঠে তো একটি কোষ থাকে। আর এখানে যে টেকনিক ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে লিমিটিং ডাইলেশন টেকনিক। খুবই ডাইলেশন মানে খুব হালকাভাবে কোষগুলো ছড়িয়ে পড়বে, মানে এক একটা প্রকোষ্ঠে একটা মাত্র কোষ থাকবে খুব লো ডেন্সিটিতে। ফলে একটা প্রকোষ্ঠে একটা থাকলে সেই প্রকোষ্ঠ থেকে আমরা কোষগুলোকে সহজে আলাদা করতে পারবো বা আইসোলেট করতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে একটা প্রকোষ্ঠে একটা বিশেষ ধরনের হাইব্রিডোমা কোষ ছড়িয়ে আছে, সৃষ্টি হয়েছে। তাহলে সেখান থেকে সহজে স্ক্রিনিং, ইলিশা এবং রিয়া টেকনিকে আলাদা করে নেওয়া হয় এবং প্রপাগেশন ঘটানো হয়। তারপরে হচ্ছে যে ক্লোনিং অ্যান্ড প্রপাগেশন ধাপটা, এর জন্য এর সুনির্দিষ্ট অ্যান্টিবডি তৈরিকারী হাইব্রিডোমাকে পৃথক আবাদ মাধ্যমে নিয়ে একে সংখ্যাবৃদ্ধি ঘটানো হয় নর্মালভাবে। পৃথক হাইব্রিডোমা কোষ পৃথক আবাদ মাধ্যমে নিয়ে এদের সংখ্যাবৃদ্ধি ঘটানো হচ্ছে। শিক্ষার্থীরা,
কেমন আছো? প্রথমে তোমাদেরকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই তোমরা ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো। বরাবরের মতো আজকে আমি তোমাদের সামনে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি থেকে হাইব্রিডোমা চলে যায়।